আজকের আলোচনার শুরুটা আমরা করব গত 1 তারিখে আমাদের যেই ডায়মন্ড মিটিং হয়ে গেল সেই ডায়মন্ড মিটিংয়ের ইভ্যালুয়েশন দিয়ে। তো প্রথমেই আমি 1 তারিখের এই ডায়মন্ড মিটিংয়ে যে সকল ডায়মন্ড এক্সিকিউটিভ উপস্থিত হয়েছিলেন আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একজন বিনিয়োগকারী হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় ছিল যে ডায়মন্ড এক্সিকিউটিভরা একত্রিত হচ্ছেন এবং হয়েছেন এবং আমরা এটা দেখেছি। এই জন্য সকল ডায়মন্ড এক্সিকিউটিভ এবং উপস্থিত সকলকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। তো ওই ডায়মন্ড মিটিংয়ে অনেক ডায়মন্ডের বক্তব্যের ভিতরে কিছু ডায়মন্ড এক্সিকিউটিভ যারা ঐক্যের কথা বলেছেন, ভালো, আমরা অবশ্যই ঐক্যের পক্ষে, আমরা তো ঐক্যের বিরুদ্ধে নই। তো কিছু কিছু বিষয় নিয়ে আমি একটু এই ঐক্যের ব্যাপারে আপনাদের সাথে বিনয়ের সঙ্গে দ্বিমত করতে চাই। কিরকম? যেমন অনেকের বক্তব্যে উঠে এসেছে যে আমাদের বর্তমান সময়ের কিছু সমালোচিত কিছু ব্যক্তির ব্যাপারে বক্তব্য উঠে এসেছে যে তাদের সাথে আলোচনা করার বা তাদের সাথে নেগোসিয়েশন করার, মিলমিশ করার। তো এখন দেখেন, যারা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে তাদের সাথে তো আপনি মিলমিশ করতে পারবেন না। তাদের সাথে আপনি চাইলেও আপনি একবারে গেলেও তাদের সাথে মিলমিশ হবে না। তো এই ক্যাটাগরির কিছু ব্যক্তির কিছু ফরমেশন নিয়ে আমি একটু আলোচনা করব এখন। গত যে ডায়মন্ড মিটিংটা গেল সেই ডায়মন্ড মিটিংয়ে যারা যে সকল ব্যক্তির সাথে সমন্বয় করতে বলেছিলেন তাদের ভিতরে একজন হচ্ছে ওই যে সিরামনির, সিরাজুম মনির আর কি। আচ্ছা, তো সিরাজুম মনির তো বর্তমান বোর্ডের একজন ডাইরেক্টর, এই জন্য তাকে আপনাদের দরকারই তো। আচ্ছা, তো আপনাদের ওই ডায়মন্ড মিটিংয়ে বর্তমান বোর্ডের জনাব জাকির হোসেন কিসলু ছিলেন না? ছিলেন। সাইফুল আলম রতন ছিলেন না? ছিলেন। সৈয়দ ইকবাল উনি ছিলেন না? ছিলেন। হোসেন আজাদ ছিলেন। শাহজাদ আল মাহমুদ ছিলেন। শামনুন হাসান শামীম ছিলেন। তো বর্তমানে ডেস্টিনি 2000 লিমিটেডের বোর্ডের 6 জন ডিরেক্টর আপনাদের ওই মিটিংয়ে উপস্থিত থাকার পরেও যদি সিরাজুম মনিরের প্রয়োজনীয়তা আপনারা অনুভব করেন, তাহলে বিষয়টা কি এরকম যে এই 6 জন বোর্ড ডিরেক্টর যারা আপনাদের ওই মিটিংয়ে ছিলেন তাদের চেয়ে সিরাজুম মনিরের দাম কি বেশি নাকি? দ্বিতীয়ত, আপনারা অনেকেই আরেকটা বিষয় আলোচনা করেছেন যে ইঞ্জিন শহীদ, ওই ইঞ্জিন শহীদের সাথে মিলমিশ করার, ঐক্য করার। ইঞ্জিন শহীদ তো পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, এটা আমি শেষে আলোচনা করব, বুঝতে পারবেন। আপনি চাইলেও তো তার সাথে এখন মিলমিশ করতে পারবেন না, সেও চাইলে আপনাদের সাথে মিলতে পারবে না। কেন পারবে না এটা পরে আমি বলছি। আর আরেকটা আসছে যে ছাগলের সো হাসান, বেসিক অ্যাজাম্পশন হিসেবে 3টা ব্যক্তির কথা মূলত আসছে, সিরামনির, ইঞ্জিন শহীদ আর ছাগলের সো হাসান, এই 3 জনই তো। আচ্ছা, এরা কারা? হু দ্য ফাকিং হেল আর দিস 3 guys? এরা কারা? ওই কাউয়ার ভাষায় বলতে হয়, এরা কারা, কোত্থেকে এলো এরা? এই যে 3 বাটপার, এদের অর্গানাইজেশনাল আইডেন্টিফিকেশন কি? আসেন দেখি সিরামনির এর অর্গানাইজেশনাল আইডেন্টিফিকেশন কি? একজন বোর্ডের ডিরেক্টর, একজন শেয়ার হোল্ডার এবং এই বোর্ডের সামগ্রিক প্রেক্ষাপটে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই তো। তো আমি তো একটু আগেই উদাহরণ দিলাম যে সিরাজুম মনিরের যে বোর্ড, সেই বোর্ডেরই 6 জন, যেই বোর্ডে সিরাজুম মনির আছে সেই বোর্ডের আরো 6 জন ডাইরেক্টর আপনাদের সাথে উপস্থিত থাকলে সিরাজুম মনিরের উপস্থিতির কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তারপর ডায়মন্ড এক্সিকিউটিভ যারা যারা ছিলেন, দেখেন সিনিয়র ডায়মন্ড এক্সিকিউটিভ খন্দকার বেনজির আহমেদ ছিলেন না আপনাদের সাথে মিটিংয়ে? ছিলেন। জনাব মহিউদ্দিন রিপন উনি ছিলেন না? ছিলেন। মাইনুদ্দিন সুমন ছিলেন। রাকিবুল ইসলাম রাকিব ছিলেন।
ডায়মন্ড মঞ্জুরুল মোর্শেদ কি ছিলেন না? ছিলেন। ডায়মন্ড মিজানুর রহমান কি ছিলেন না? ছিলেন। সকলেই তো ছিলেন। একটা উল্লেখযোগ্য অংশের ব্যক্তি আপনাদের সাথে ছিলেন, প্রায় 20 থেকে 25 জন ডায়মন্ড আপনাদের সাথে থাকার পরেও আপনারা যদি ওই ইঞ্জিন শহীদের সাথে ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেন, তাহলে বিষয়টা কি এরকম যে ওই 20 জন ডায়মন্ডের উপস্থিতির পরেও আসলে ঐক্যের ক্ষেত্রে আপনাদের পরিপূর্ণতা আসে নাই? বিষয়টা কি এমন? তারপরে যে ছাগলের সোহাসান, এই ছাগলের সোহাসানের কথা আর বললামই না, আউট অফ সিলেবাস, বইলা সময় নষ্ট করতে চাই না। তাহলে এখন দেখেন, এই যে যাদেরকে আপনারা ঐক্যের কথা বলতেছেন, যাদের সাথে মিলমিশের কথা বলতেছেন, এরা তো একটা ভাব নিয়ে বসে আছে। কি ভাব? যে গত 1 যুগ ধরে আমরা এই প্রতিষ্ঠানের সাথে লেগে আছিলাম। তো এই ভাবের কারণে মানে এদের বিচি এত বড় হয়েছে যে এরা তো হাঁটতে পারে না। এদের বিচি তো অনেক বড় হয়ে গেছে, এই কারণে হাঁটতে পারে না। তো এখন যদি আপনারা যারা শীর্ষ কর্মকর্তা আছেন বা ডায়মন্ড এক্সিকিউটিভ আছেন এবং বোর্ডে যারা আছেন, আপনারা যদি এদেরকে তেলাইতে যান, তাহলে তো এদের বিচি বড় হইতে হইতে তো মাটিতে যেয়ে ঠেকবে। এখন তো ভাবে এমনি হাঁটতে পারে না, বিচিতে বাড়ি খায়, তখন আপনার মানে ওই হাঁটাও বন্ধ হয়ে যাবো, ভাবের ঠেলায় শুয়ে থাকবো। তো এদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাকিটা মানে আমি যদি বলি যে আপনারা যে আহ্বায়ক কমিটি করেছেন এবং যে অর্গানাইজেশনাল ইনফ্রাস্ট্রাকচার দাঁড়ায় গেছে, দ্যাটস ইনাফ ফর কালেক্টিং দ্য অল অ্যাক্টিভিটিস অফ ডেস্টিনি, দ্যাটস ইনাফ। এখন এই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে তাদেরকে আপনাদের লাগবেই, সেটা আপনাদের বাকি বিষয়। শরীফুল ইসলাম পলাশ লিখেছেন, বুরহান ভাই এভাবে সবার চরিত্র তুলে ধরতে হবে, কারণ সর্ষের ভিতরে ভূত আছে। জি, সর্ষের ভিতরে ভূত আছে আমরা জানি, আর এই ভূতকে বাইরে আর ভূতের চামড়া তুলে ফেলা হবে। এনিওয়ে, তো এখন এই সিরামনির, তারপরে ইঞ্জিন শহীদ আর ছাগলের সোহাসান, এই 3 বাটপারের উপস্থিতি না হলে আপনাদের ঐক্যের পরিপূর্ণতা আসবে না, আমি সেটা মনে করি না। এটা আমার ব্যক্তিগত অভিমত। বাকিটা আপনারা সিনিয়র লেভেলের মুরব্বী যারা আছেন বা শীর্ষ কর্মকর্তা আছেন, বাকিটা আপনাদের বিবেচনা। তো আপনাদেরকে মিটিং শুরু করেছেন ডায়মন্ডরা, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আপনাদের এই মিটিং কন্টিনিউ থাকবে। এই মিটিংয়ের দ্বিতীয় আরেকটা পয়েন্ট এখন আমরা আলোচনায় আসবো। এই মিটিংয়ের আরও একটা পয়েন্ট আপনারা আলোচনা করেছেন যে কালকে মানে আগামী 5 তারিখে আর কি, কালকে আপনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এমডি চেয়ারম্যান বলতে সাবেক এমডি চেয়ারম্যান আর কি, রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন, ওনাদের মুক্তির ব্যাপারে আপনারা একটা আশাবাদ ব্যক্ত করেছেন এবং আপনারা আশা করছেন যে 5 তারিখে ওনারা বের হয়ে গেলে 6 তারিখে ওনাদেরকে একটা বড় সংবর্ধনা দিবেন। আর যদি ওনারা 5 তারিখে বের না হন, তাহলে পরবর্তী কর্মসূচি হাতে নেবেন। তো আমার ব্যক্তিগত অ্যাজাম্পশনে যেটা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি আগামীকালকে ওনাদের পক্ষে বের হওয়া সম্ভব হবে না। আপনারা আবার কেউ কষ্ট পাবেন না, আমি যেটা আমার কাছে সত্যি মনে হয় বা আমার কাছে যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট মনে হয়, আমি সেটাই তুলে ধরি। কেন? ধরেন এই যে বর্তমান ইউনূস সরকার, এই ইউনূস সরকারের সময় এসে আমরা আইনগতভাবে কোনো বাধার সম্মুখীন হব না, এটা যেমন সত্য, একইভাবে আমরা আইনি কোনো অ্যাডভান্টেজ পাবো না, এটাও সত্য। কিরকম দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার নামে যে মামলা ছিল, উনি ক্ষমতায় আসার পরে মামলা প্রত্যাহার করা হয়েছিল, মনে আছে? কিন্তু উনি কিন্তু এই প্রত্যাহার উইথড্র করছেন, উনি প্রত্যাহার চান নাই। ওনার বক্তব্য হলো মামলা প্রত্যাহার করা যাবে না, আইনি প্রক্রিয়াতে আমি বের হয়ে আসবো, বা আইনি প্রক্রিয়াতে আমি আমার আইনি ঝামেলা থেকে বের হব। উনি কিন্তু মামলা প্রত্যাহার করেন নাই। তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে নিজের মামলা উনি প্রত্যাহার করেন নাই, নির্বাহী আদেশে এই মামলা প্রত্যাহার করার সুযোগ যদিও ছিল, সেই ক্ষেত্রে ওনার মামলা যেহেতু উনি প্রত্যাহার করেন নাই, নির্বাহী আদেশ ব্যবহার করেন নাই, সেক্ষেত্রে রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেনের জন্য নির্বাহী আদেশ দিয়ে ওনাদেরকে বের করে আনা হবে, আই ডোন্ট থিঙ্ক সো। তাইলে আমার কাছে আমার পারসেপশন যেটা, সেটা হলো ওনাদের 2 জনের বের হতে আর কিছুটা দিন সময় লাগবে, কিছুটা দিন। কিরকম? যেমন দেখেন, ট্রি প্ল্যান্টেশনের মামলা
এটা কিন্তু চলমান, মানে প্রায় শেষ, সাক্ষী সহ প্রায় সব শেষ, মানে মাল্টিপারপাস তো শেষ, রায় হয়ে গেল, ট্রি প্ল্যান্টেশনের সাক্ষী প্রায় শেষ। এরপরে কি হবে? আইও বা ইনভেস্টিগেশন অফিসারদের সাক্ষ্য, তারপরে কি যুক্তিতর্ক উপস্থাপন, তারপরে রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন ওনাদের সাফাই সাক্ষী, দেন রায়। তো আমার ধারণা আইনি প্রক্রিয়ার এই প্রসেসগুলো মেনটেন হবে এবং তারপর একটা রায়ও হবে। এরপর রায় পরবর্তী সময়ে ওনারা জামিন নিয়ে বের হয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আরও হয়তো বা উইদিন ফিউ মান্থস ইট উইল কস্ট। এখন বাকিটা পরিস্থিতি বলে দেবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন, বাট আমি মনে প্রাণে আমি চাই আমার এই ধারণা ভুল প্রমাণিত হোক এবং ওনারা কালকে বের হয়ে আসুক, আমি মনে প্রাণে চাই। কিন্তু আমার ধারণা বলছে যে অন্য কিছু হওয়ার সম্ভাবনা আর একটু লেট হবে। এনিওয়ে, তারপরেও আপনারা ডায়মন্ড এক্সিকিউটিভরা প্রস্তুতি নিয়ে রেখেছেন, 5 তারিখে ওনারা বের হলে আপনারা একটা 6 তারিখে প্রোগ্রাম করে ওনাদেরকে সংবর্ধনা দিবেন। ওয়েল, আমি স্বাগত জানাই, তবে আমার ব্যক্তিগত অ্যাজাম্পশনটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে, বাকিটা সময় বলে দেবে। তো এবার আসেন রফিকুল আমিনের কিছু বেকুব দালাল আছে, বোকাচোদা, যেগুলা ইদানিং আমার ইনবক্সে বা বিভিন্নভাবে আমার হুমকি দিতেছে। কি হুমকি জানেন? বলতেছে রফিকুল আমিন বের হইয়া আমার সেন্টার নাকি উইথহেল্ড করে দিব। আরে বেটা, পৈতৃক সূত্রে আমি যে সহায় সম্পদ পাইছি ওইটা খেয়ে তো আমি শেষ করতে পারব না বেটা। আর আমি যে ব্যবসা করি, আমার পার্সোনাল যে ব্যবসা আছে, এই ব্যবসা থেকে যে টাকা টোকা পাই ওইটা দিয়ে তো আল্লাহ দিলে আমার সারা জীবন চলে যাব। ডেস্টিনি আমার প্রফেশন না, এটা আমার প্যাশন। ডেস্টিনির ইনকামের জন্য আমি কাঙ্গাল না। ডেস্টিনি আমার প্রফেশন না, আমি আবারও বলছি, ডেস্টিনি আমার প্যাশন। প্যাশন ভালো লাগে, আন্তরিকতা থেকে আমি যাই, সময় দিয়ে কাজ করি। অতএব ওই সেন্টার উইথহেল্ডের ওই বালের ভয় আমার দেখায় লাভ নাই। আর সেন্টার উইথহেল্ড রফিকুল আমিনের জামিন নিয়ে বের হয়ে যেতে বলেন, এরপরে এরা কন আমার সেন্টার উইথহেল্ড করতে, দেখি তার মুরাদ কতটুকু আছে। রফিকুল আমিন মালিক পক্ষ আর আমি হইলাম বিনিয়োগকারী, মানে আমি বিনিয়োগকারী, আমি পাওনাদার আর হ্যাঁ দেনাদার। আমার টোটাল টিমের লেফট মিলে 3 থেকে 3.5 কোটি টাকা এই প্রতিষ্ঠানে ইনভেস্ট আছে। সো আগে এই 3 থেকে 3.5 কোটি টাকা পাই টু পাই হিসাব বুঝাই দিব, এর পরে সেন্টার উইথহেল্ডের প্রশ্ন। সেন্টার উইথহেল্ড না, হেরে কন বাইরে আমার সেন্টার উইথহেল্ড করতে কন, দেখি হের মুরাদ কতটুকু। তো এইসব বালের সেন্টার উইথহেল্ডের আলাপের ভয় আমার দেখায় না। আর রফিকুল আহমেদ বলবো আপনার এই দালালগুলোরে থামান, এগুলো এমনি আপনারা কিন্তু অনেক ডুবাইছে, আপনার ইমেজ নষ্ট করছে। আপনার ইমেজ নষ্ট করার জন্য এই অতি উৎসাহী বেকুব দালালগুলাই যথেষ্ট। মোহাম্মদ সোহেল হাসান লিখেছেন উত্তেজিত হবেন না প্লিজ। না না, আমি কালামানিকের মতো উত্তেজিত হই নাই কিন্তু। এনিওয়ে, এবার আসি জনাব আলহাজ মোহাম্মদ হোসেন ওনার কিছু অনুসারীর ব্যাপারে কিছু বক্তব্য নিয়ে। তো জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং আপনি আমার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব, দুটো কারণে। কোন দুটো কারণে? নাম্বার 1, 2020 সালে যখন তলবি সভা হয় তখন আপনি উদার মানসিকতার পরিচয় দিয়ে আপনার চেয়ারম্যান পদবিটাকে আঁকড়ে ধরে রাখেন নাই, যার কারণে তলবি সভা হয়েছিল, একটা বোর্ড হয়েছিল এবং জনাব জাকির হোসেন কিসলু উনি চেয়ারম্যানের দায়িত্বটা নিতে পারছিলেন। তো আপনি যদি রফিকুল আমিনের মতো এরকম গোধেরা বসে থাকতেন, পদবি না ছাড়তেন, তাহলে কিন্তু ওই তলবি সভা হয় না। তলবি সভা না হইলে বোর্ড হয় না।
বোর্ড না হলে আজকের এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড সিচুয়েশনটাও তৈরি হয় না, হাইকোর্টের বোর্ডও আসে না, এবং আজকের এই সুন্দর একটা পজিটিভ পরিবেশ তৈরি হয় না। এই যে আপনার এই উদার মন মানসিকতা এবং এই যে আপনার এই আন্তরিক মনোভাব, এই জন্য আপনার প্রতি আমি দারুণভাবে শ্রদ্ধাশীল। দ্বিতীয় কারণ, আপনি কারাগারে থাকা অবস্থায় যখন আপনার মূত্রনালীতে সমস্যা হলো, অপারেশন করতে হলো, সেই সময়টায় আপনি কি পরিমাণ আর্থিক, মানসিক এবং শারীরিক কষ্টের ভেতর দিয়ে গেছেন সেগুলো আমরা খুব কাছ থেকে দেখেছি, আমরা জানি এসব। এবং ওই সময় মাসে কোটি টাকার উপরে শেয়ার কালেকশন হলেও সেই সব টাকা রফিকুল আমিন সাহেবের কাছে চলে যায়, এবং আপনি অর্থের অভাবে অনেক সময় চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সংকটে পড়েছেন, সেটাও তো আমরা জানি, আমরা তো এগুলোর রাজসাক্ষী। এই দুটো কারণে আপনার প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আপনাকে আমি দারুণভাবে শ্রদ্ধা করি। তো প্রবলেম হলো যেটা, যে এই যে সম্প্রতি যে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের প্রয়োজনে ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই যে এই স্লোগান সম্বলিত যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমি অ্যাড হওয়ার পরে আপনার কিছু অনুসারী আমাকে সমালোচনা করছে এবং ক্ষেত্র বিশেষে এই কাজের ক্ষেত্রে বিভিন্নভাবে নেগেটিভ করার চেষ্টা করতেছে। তো দেখেন, আমার মাথা তো আসলে রফিকুল আমিনও কিনতে পারে নাই, আমি তো রফিকুল আমিনের লোক না। তো আমি রফিকুল আমিনের বিরুদ্ধে কথা বলি দেখে আপনার এই অনুসারীরা মনে করছে যে আমি আপনার লোক। আমি আপনাকে পছন্দ করি, কিন্তু স্পেসিফিক ভাবে তো আমি আপনারও লোক না, আমি কারোই লোক না, আমি প্রতিষ্ঠানের লোক। আমি একটা আর্টিফিশিয়াল এন্টিটি, যে ডেস্টিনি 2000 লিমিটেড, আমি সেই আর্টিফিশিয়াল এন্টিটির লোক। আর আমার মাথা কেনার মতো টাকা এই দুনিয়াতে কারো হয় নাই, কারণ টাকা দিয়ে আমার মাথা কেনা যায় না। আমার মাথা কিনতে হয় নীতি, নৈতিকতা এবং আদর্শ দিয়া। তো যার ভিতরে নীতি, নৈতিকতা, আদর্শ আছে, আমি অটো তার পক্ষে কথা বলি। আর যার ভিতরে নীতি, নৈতিকতা, আদর্শ নাই, সে আমাকে সোনা দিয়া মাখাই দিলেও আমি তার সাথে থাকি না। তো সেই ক্ষেত্রে আপনার এই অনুসারীদেরকে দয়া করে আপনি থামান। মানে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই কর্মসূচিতে আপনার বড় ভাই জনাব মোশাররফ হোসেনের সমর্থন যেখানে আছে, আপনার রিলেটিভ, আপনার কাজিন জনাব প্রতিষ্ঠানের যে ডিআরও জনাব মনিরুজ্জামান মনির, ওনার সমর্থন যে কর্মসূচিতে আছে, আপনার অ্যানাদার কাজিন ডায়মন্ড এক্সিকিউটিভ এবং শেয়ার হোল্ডার জনাব শামসুল আলম, ওনার সমর্থন যে কর্মসূচিতে আছে, সেই কর্মসূচি আর যাই হোক রফিকুল আমিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের সমর্থন হবে না, এটা আমি জানি। আর এই কারণেই আমি এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছি। তো আপনার যারা অনুসারী, তাদের ভিতরে টেকনিক্যাল কিছু জটিলতা হলো যে এখানে আশরাফুল আমিন আছেন, রফিকুল আমিনের ভাতিজা, যার কারণে অনেকেই এটা ভাবছেন যে এটা রফিকুল আমিনের কর্মসূচি। তো এই কারণে আপনার ওই অনুসারীরা বিভিন্নভাবে আমাকে ইন্টারাক্ট করার চেষ্টা করছে, এবং ওনারা এইভাবেও অনেকেই বলছেন যে এক সময় তো আপনি আমাদের সাথে ছিলেন, হঠাৎ আবার বেলাইনে চলে গেলেন কেন, এটা কি বেলাইন? তো রফিকুল আমিনের যে বেকুব অনুসারী, অন্ধ অনুসারী, এগুলো যেরকম রফিকুল আমিনের ডুবাইছে, তো আপনার এই অনুসারী যারা আছে এদেরকে যদি আপনি এখনই না থামান, তাহলে এরাও কিন্তু আপনার ইমেজ ডুবাবে। অতএব আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং বিনীতভাবে রিকোয়েস্ট করছি, দয়া করে এদেরকে থামান। আর আমি একটা মহান ব্রত নিয়ে এই ডেস্টিনিতে আমি সময় দেই, কারণ আমি আগেই বলেছি যে এটা আমার প্রফেশন না, এটা আমার প্যাশন। আমার প্রফেশন অন্য কিছু, এখান থেকে ইনকাম, ডেস্টিনি থেকে ইনকামের কাঙ্গাল আমি না। আমি একটা মহান ব্রত নিয়ে এখানে সময় দিচ্ছি। কি সেটা? 2012 থেকে 2024 এই এক যুগে ডেস্টিনির প্রকৃত ইতিহাস আমি জাতির সামনে তুলে ধরব। এখানে ওই মিথ্যা তথ্য দিয়ে কেউ নায়ক হয়ে যাইব,
আবার মিথ্যা তথ্যের অভিযোগে কাউকে ভিলেন বানায় ফেলা হবে, এটা আমি হইতে দিব না, অন্তত আমি বেঁচে থাকতে না। আর পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হইল নিঃসংক চিত্ত। আমি সেই চিত্তের অধিকারী। আমি বিনা দ্বিধায় হাসতে হাসতে আমি মেরে যেতে পারি, ওইসব ভয় আমি করি না। অতএব আপনার প্রতি বিনীত অনুরোধ, আমার এই মহান ব্রতকে বাস্তবায়নের ক্ষেত্রে আপনি আমার অভিভাবক হিসেবে আশা করছি আপনি আমার সাথেই থাকবেন। তো জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, ওনার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা আমাদের পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী পয়েন্ট হলো, ওই রফিকুল আমিনের কিছু দালাল আছে যারা এতদিন ছিল না, এদেরকে ডিলিট ইমেজ করার জন্য বলে এতদিন কই আছিলেন, বলে না? বলে কিন্তু। আচ্ছা ধরেন যারা ছিলেন না এদের ভিতরে উল্লেখযোগ্য কারা কারা দেখি। জনাব লায়ন মাহমুদ গফরনের লোক, এই তো উনি যে ছিলেন না, উনি না থেকে তো ভালোই হয়েছে, কারণ উনি না থাকায় গত এক যুগে ওনার দ্বারা কেউ প্রতারিত হয় নাই, উনি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় নাই। বিষয়টা সত্য না? আচ্ছা, জনাব সাইদুর রহমান, উনিও তো এই নাই, তো উনি না থাকাতে তো ভালোই হয়েছে। উনি না থাকায় এই গত এক যুগে ওনারা কারো কাছ থেকে টাকা পয়সা নেয় নাই এবং কেউ কোনো ক্ষতিগ্রস্তও হয় নাই, তো ভালোই তো হয়েছে। তারপর মেজবাউদ্দিন স্বপন, তারপর মেজর সাকিবুজ্জামান বলেন, বা আরো অন্যান্য যারা আরো আছে বলেন, তো ওনারা না থাকাতে তো ভালোই হয়েছে, কারণ ওনারা থাকে নাই, এই কারণে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ওনারা নেয় নাই, কেউ ক্ষতিগ্রস্তও হয় নাই। তো বিপরীতে যারা ছিল বা আছে তারা থাইকা কি হয়েছে? এই যে দেখেন রফিকুল আমিন সাহেব, উনি আছে, আচ্ছা ভালো কথা, হ্যাঁ উনি একটা সাপোর্টিং দিয়ে গেছে সাথে থেকে। তো এটাও তো সত্য যে এই যে ওনার মাধ্যমে যে টাকা পয়সা কালেকশন হয়েছে গত এক যুগে, এর ভিতরে সবাই কি তাদের অর্থের সঠিক স্বীকৃতি পাইছে? এই যে ডিটুকে অ্যাসোসিয়েটস, আমি শহীদ মিয়ার কথায় আসবো, শৈশব অপেক্ষা করেন, আমি আসতেছি একটু পরে। এই যে ডিটুকে অ্যাসোসিয়েটস এর মাধ্যমে যে 8-10 হাজার লোক বিভিন্নভাবে টাকা ইনভেস্ট করলো, এরা কি এখন কি লাভে আছে না লসে আছে? তাহলে এতদিন কই ছিলেন এই কথা যে বলে যে বেকুবগুলা, তো যারা এতদিন ছিল না তারাই তো বরং ভালো করছে, কারো কোনো ক্ষতি করে নাই। আর এই যে বাটপার যেগুলো বলে এতদিন কই ছিলেন, এগুলা থাইকা কি করছে? কমিশন খাইছে, দান্দাবাজি করছে এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। তো এতদিন কই ছিলেন এই কথা কেউ বললে তার মুখের উপরে এই কথা বলে দিবেন যে এতদিন আমি ছিলাম না, কারো ক্ষতিও করিনি। মূলত এগুলো দিয়ে তারা কি করতে চায়, কাউকে আসার ক্ষেত্রে বাধা দিতে চায়, যাতে আর কেউ না আসে এবং মাঠ খালি থাকে এবং এরা যেন দেদারসে ধান্দাবাজি করতে পারে, এই কারণেই এরা এই কথাগুলো বলে। তবে আসার বিষয় হলো যে আমার কাছে যেটা ধারণা, আমার যেটা মনে হচ্ছে যে রফিকুল আমিন সাহেবের এখন আর ঐক্য না করে উপায় নাই, সবার সাথে না মিলে উপায় নাই, এটা আমার কাছে মনে হচ্ছে। কেন জানেন? রফিকুল আমিনের প্যারামিটার বা রফিকুল আমিনকে রিড করার প্যারামিটার হইতেছে তার বেকুব দালালগুলা, যেমন সিরামনির, ইঞ্জিন শহীদ, আর হইলো আপনার ছাগলের সোহাসান, এগুলো হইতেছে রফিকুল আমিনের প্যারামিটার। এদেরকে দিয়ে আপনি রিড করতে পারবেন রফিকুল আমিনের বর্তমান মানসিকতা কি। তো সর্বশেষ সিরামনির যে লাইভটা দেখলাম, এটা দেখে আমার কাছে পজিটিভ মনে হয়েছে, কোনো নেগেটিভ কিছু কিন্তু দেখি নাই, এবং ঐক্যের কথাই কিন্তু ওনার ভিতরেও চলে আসছে। তো আমার ধারণা উনি নিউট্রালাইজ ফরম্যাটে চলে আসছে। তারপর ছাগলের সোহাসান, তারও সর্বশেষ লাইভ টাইপ যদি দেখেন বা অ্যাক্টিভিটিস দেখেন, সেও কিন্তু এখন ফরমেটিভ একটা ওয়েতে আসছে এবং নেগেটিভ বা ওই যে সরাসরি আগে যেরকম হাম্বিতম্বি করতো এরকম কিছু কিন্তু সেও করতেছে না, সেও ফরম্যাটে চলে আসছে। শুধু বাকি আছে এই যে বাটপার যেটা ইঞ্জিন শহীদ, সেটা ওরে একটু ডলা দিমো একটু পরে খারাপ। তো এই যে ইঞ্জিন শহীদ, এই তার ব্যাপারে আমি গত 1 তারিখের পিএইচডি মিটিংয়ে জনাব আশরাফুল আমিন একটা তথ্য দিয়েছিলেন। এই তথ্যটা আমি তখনও ওইরকমভাবে সত্য মনে না করলেও এখন অনেকটা সত্য মনে হচ্ছে। কি সেটা? জনাব আশরাফুল আমিন একটা কথা বলেছিলেন যে ইদানিং কিছু ব্যক্তি রফিকুল আমিনের অনেক নির্দেশনা মানতেছে না। তো
তো সিরাজুম্মনির লাইনে এসে বললো, হাসান লাইনে এসে বললো, কিন্তু শৈশা এই যে বাটপার ইঞ্জিন শহীদ লাইনে আসতেছে না, সে এখনো নেগেটিভ কথা বলতেছে। তো ওই আশরাফুল আমিনের এই কথাটাকে আমার অনেকটা সত্য মনে হইতেছে। আমার কাছে যেটা ধারণা যে ইঞ্জিন শহীদ এখন রফিকুল আমিনের কমান্ডো শুনতেছে না। তো এটার ব্যাখ্যা আমি যাওয়ার আগে 3 তারিখে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের একটা ব্যাপার নিয়ে আলোচনা করে নিই, দেন সর্বশেষ ইঞ্জিন শহীদকে আমরা বাম্বু দিয়ে শেষ করবো আমাদের আলোচনা। দেখেন 3 তারিখে যে আমরা যে স্মারকলিপিটা দিলাম, এই স্মারকলিপির ক্ষেত্রে বিএনপির একজন শীর্ষ নেতৃত্ব জনাব আব্দুস সালাম, যিনি ঢাকা মহানগরের বিএনপির আহ্বায়কও ছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের যিনি উপদেষ্টা, তো এই ভদ্রলোক ওনার কাছে স্মারকলিপি দেওয়ার ব্যাপার নিয়ে অনেকে দেখলাম একদম সমালোচনা শুরু করে দিয়েছেন। আজব তো ভাই। আচ্ছা দেখেন, অনেকেই বলতেছেন সরকারকে কেন স্মারকলিপি দেওয়া হইল না, ইউনূস সরকারকে কেন স্মারকলিপি দেওয়া হইল না। আচ্ছা একটু বোঝার চেষ্টা করেন, এই ইউনূস সরকার কাদের সমর্থনে ক্ষমতায় আছে? বিএনপি, জামাত সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নৈতিক সমর্থনে উনি ক্ষমতায় আছে। এই রাজনৈতিক দলগুলো যদি ওনাকে ক্ষমতা রাখতে না চায়, 1 সপ্তাহের ভিতরে ইউনূস সরকারকে তারা ডিস্টেবিলাইজ করতে পারে না? পারে। কিন্তু তারা এটা করতেছে না কেন? কারণ তারা ডক্টর ইউনূসকে দিয়ে একটা রাষ্ট্রীয় সংস্কার করতে চাচ্ছেন। তার মানে ডক্টর ইউনূস সরকারের মূল প্রাণ শক্তি হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, যারা ওনাকে টিকায় রাখছে। তো ডক্টর ইউনূসের যে মূল প্রাণ শক্তি, সেই রাজনৈতিক দলগুলোর কাছেই তো আমরা প্রথমে যাব, এবং সমস্ত রাজনৈতিক দলের একটা ফরমেশন তৈরি হওয়ার পরে তাদের জনসমর্থন এবং তাদের নৈতিক সমর্থন আদায়ের পর ইউনূস সরকারের কাছে আমাদের যাওয়াটা হবে সর্বশেষ ধাপ। এবং তখন এই কাজটা করাটা, আমাদের সমস্যার সমাধান করাটা তুলনামূলক কি হবে? সহজ হবে। তো আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে হ্যাঁ রং প্রসেস। আরে ভাই, মালিক পক্ষে যারা আছে এরা কি বেকুব নাকি? এরা কি আপনার চেয়ে কম বুঝে? খালি প্রশ্ন করেন, বেকুবের মতো প্রশ্ন করেন। প্রশ্ন করতেও তো জ্ঞান লাগে। হুদাই খালি একজন দেখলাম প্রশ্ন করছে যে হ্যাঁ রং প্রসেস, তো রাইট প্রসেস কি বলেন? আরেকজন প্রশ্ন করছে যে ইউনূস সরকারের কাছে গেল না কেন, এদের কাছে যায় কেন, আমরা কোনো রাজনৈতিক দলের কাছে কেন যাব? বর্তমান মালিক পক্ষে যারা সিরিয়াসলি কাজ করছেন, তাদের কর্মসূচি এবং তাদের মেধার প্রতি ভরসা রাখেন। ওনারা আমাদের চেয়ে কম বুঝে না। ওনাদের প্রতি ভরসা রেখে ওনারা যখন যে কর্মসূচি দিচ্ছে সেটাকে মানে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করেন। খালি সমালোচনা, কি কাজ করতেছে সেটা ইভালুয়েশন করে তারপরে তো মন্তব্য করবেন। অতএব ওনারা সঠিক ট্র্যাকেই আছে। রাজনৈতিক দলগুলোর সাথেই তো এখন আমাদের বসতে হবে, এবং সবার একটা সমন্বিত ফরম্যাটের পর সুশীল সমাজের সাথেও বসতে হবে। রাষ্ট্রীয় নীতি নির্ধারক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তো সবার শেষে নেগোসিয়েশন। এই সিম্পল বিষয়টা আপনারা না বুঝা হুদাই সমালোচনা করতেছেন। যাই হোক, এবার আসি 3 তারিখের স্মারকলিপি প্রদানের ক্ষেত্রে বর্তমান ইম্প্যাক্ট সম্পর্কে। এই 3 তারিখে স্মারকলিপি প্রদানের পরে অনেকেই কিন্তু বিভিন্নভাবে আমাদের কাছে মানে প্রশংসা করছেন এবং ধন্যবাদ দিয়েছেন। অনেকে আমার পরিচিত অনেকেই আমাকে বলছেন যে এখন তোমরা ঠিক ট্র্যাকেই আছো, যে রাষ্ট্রীয় ফরম্যাটে রাষ্ট্রীয় অর্গানোগ্রামে যারা আছে তাদের সাথে এতদিন তোমাদের লিয়াজও ছিল না, ভালো একটা লিয়াজও তোমাদের দরকার। আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে এবার অনেকেই আমাকে এই কথাগুলো বলছেন। তো আমার বিশ্বাস আপনাদেরও অনেকে এই কথাগুলো বলছেন। তো এই 3 তারিখের স্মারকলিপির তো আমি নেগেটিভ কোনো ইম্প্যাক্ট তো দেখতেছি না। আপনারা হুদাই কেন এটাকে নেগেটিভ বলেন ভাই? যাই হোক, আমরা এখন 2টা লাস্ট পয়েন্ট দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। এর ভিতরে একটা হলো শৈশবের বাম্বু, আর আরেকটা হলো সংগঠন এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য। তো শৈশব বাম্বু আসতেছে, আপনি রেডি হন। দেখেন এই বাটপার সর্বশেষ যে একটা লাইভ করছে, ওই কোর্টের শুনানির পরে ছোট্ট লাইভ, যে ওইটা না, এর আগেরটা, ওইটাতে সে মানে বিশাল হেডমালা হয়ে গেছে। মানে সে কোনো ডায়মন্ডেও ছাড়ে নাই,
তারপরে কোনো সিনিয়র ব্যক্তি কাউরে ছাড়ে নাই, ইভেন সিরাজুম মনির আর হাসান রেও ছাড়ে নাই। মানে ধরেন সিরাজুম মনির এবং হাসানেরও কিন্তু সে এখন বিরুদ্ধে চলে গেছে। কারণ কি, সিরাজুম মনির এবং হাসান লাইনে চলে আসতেছে, সে একা পড়ে গেছে। তো সে এখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে এই শহীদ, তার এখন আর পিছন ফিরে আসার সুযোগ নাই। কেন আসেন একটু ব্যাখ্যা করি। এই বাটপার তার লাইভের 28.17 সেকেন্ডে একটা গোপন কথা বইলা দিছে। গোপন কথা কি, সে বলছে আমাদের মূল ডোমেইন হলো bazaarkaren.com, কিন্তু আমরা ব্যবসা করছি D2K অ্যাসোসিয়েটস লিমিটেড দিয়ে। তাহলে এই বাটপার, তোর কোম্পানির নাম হলো D2K অ্যাসোসিয়েটস আর তোর ডোমেইনের নাম bazaarkaren.com, তো তুই তো বড় বাটপার বেটা। কত বড় বাটপার দেখছেন। আবার বলছে আমাদের bazaarkaren.com আছে, আবার বাজার ঘাটও আছে। মানে তাদের কত কিছু আছে, bazaarkaren.com আছে, বাজার ঘাট আছে, D2K অ্যাসোসিয়েটস আছে, মানে 12 ভাতারি আর কি, নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, 12 ভাতারি। তাহলে এখন দেখেন, আবার সে আরেকটা কথা বলছে, আপনারা D2K অ্যাসোসিয়েটস নিয়ে মিথ্যাচার করবেন না। মিথ্যাচার করবেন না মানে আসল মিথ্যাচার তো বেটা তুই করছস। ডোমেইন করছে bazaarkaren.com নামে, আর কোম্পানি করছে D2K অ্যাসোসিয়েটস নামে। ওই যে bazaarkaren.com নাম দিলে কোম্পানি তো চলবে না, ডেস্টিনির জনবল তো আনা যাবে না, এই জন্য D2K অ্যাসোসিয়েটস নাম দিচ্ছে। এটা কি আমরা বুঝি না? আবার বলছে আমরা মানে অফিসিয়ালি আমরা সিদ্ধান্ত নিব আমাদের ব্যাপারে, D2K অ্যাসোসিয়েটস এর ব্যাপারে এদিক সেদিক করলে D2K আমরা অফিসিয়ালি সিদ্ধান্ত নিব। দেখেন, এমনি তো চুরি করছে, এমনি চোর, তার মানে এমনি করছে চুরি, তার উপরে আবার সিনাজুরি করছে। তো D2K অ্যাসোসিয়েটস এর নামটাকে অন্যভাবে ব্যবহার করে bazaarkaren.com এর ডোমেইন করে এলোমেলো উল্টাপাল্টা এবং বাটপারি করছে এই বাটপার নিজে, তার উপর আবার এখন চোরের উপর সিনাজুরি। মানে চুরি তো চুরি, তার উপর সিনাজুরি, বলে ব্যবস্থা নেবে। ব্যবস্থা নিবি তুই, ব্যবস্থা নে বাটপারের বাচ্চা, তুই ব্যবস্থা নে। তুই D2K অ্যাসোসিয়েটস এর ব্যাপারে যে আমরা যারা কথা বলতেছিস তো ব্যবস্থা নিবি নে, তোর কোন বাপ আছে, তুই ব্যবস্থা নিবি নে। বাঞ্চত চোর বাটপার করছস, বাটপারি চুরি এবং হাজার হাজার মানুষকে পথে বসাইছে এই D2K অ্যাসোসিয়েটস এর এই ধান্দাবাজি দিয়া, আবার বড় বড় কথা কস। ওয়েল, এখন দেখেন 29.27 সেকেন্ডে সে আরেকটা কথা বলছে যে সে এই প্রতিষ্ঠানের ওনার, মানে D2K অ্যাসোসিয়েটস এর ওনার। আসলেই কিন্তু তাই। সর্বশেষ যে ভুয়া সাহেবের মারা যাওয়ার পরে একটা বোর্ড মিটিং করে সে এখন এটার এমডি হয়েছে, এটা জানেন আপনারা? সে এখন D2K অ্যাসোসিয়েটস এর কি হয়েছে, এমডি হয়েছে। মূলত দেখেন D2K অ্যাসোসিয়েটস পারপাসে যত টাকা কালেকশন হয়েছে, আমি নির্ভরযোগ্য তথ্য পেলাম যেটা 200 কোটি, ক্ষেত্র বিশেষে 2000 কোটি, হোয়াট এভার ইট ইজ, যে টাকায় কালেকশন হোক, এই টাকা দিয়ে কিন্তু তারা কোনো অ্যাসেট করতে পারে নাই। এই টাকা দিয়ে কোনো বিজনেসের কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে নাই। এই টাকাটা কি হয়েছে, কমিশন বাণিজ্যে খেয়াল হয়েছে, বেতন ভাতা মাতা ফাক্কর চক্কর দিয়ে খেয়া ফেলাইছে, মামলা টামলার পিছনে খরচ টরচ করে খেয়া ফেলাইছে। তাহলে এই যে টাকাটা কালেকশন হইলো, এই টাকার বিপরীতে কোনো সম্পদ তৈরি হয় নাই। তো এই টাকার বিপরীতে কোনো ব্যবসায়িক অবকাঠামো তৈরি হয় নাই। তো যাদের কাছ থেকে টাকা নিছে এরা তো এদের বাইরে ধোকার চামড়া তুলে ফেলবো। আর এই সকল কারণে শহীদ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, তার আর ফেরত আসার সুযোগ নাই। আর এই যে এই 1, 1.5, 200 যেগুলো আছে, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 20 লাখ, কেউ 50 লাখ, কেউ 10,000, কেউ 20,000, এরকম করে এরা টাকা পয়সা দিয়ে D2K অ্যাসোসিয়েটস টাকা পয়সা দিয়ে আটকাই গেছে। মানে এদের বিচি আটকাই গেছে, এখন এরা লড়তেও পারতেছে না, ফাটা বাসে চিপায় বিচি গেছে আটকায়, লড়তেও পারতেছে না। দ্যাটস ওয়াই ওই যে কয়দিন আগে দেখলেন না, এক বাটপার বললো যে নেসার, সে বললো যে D2K অ্যাসোসিয়েটস নাকি আগে চালু হবে, ডেস্টিনি পরে চালু হবে। ডেস্টিনি দরকার নাই, D2K অ্যাসোসিয়েটস তাদের কাছে সব। কেন? এই জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আর 32.54 সেকেন্ডে এই লাইভের সে বলছে যে সে নাকি D2K অ্যাসোসিয়েটস চালু করার পর্যাপ্ত সময় এবং সুযোগ পায় নাই, তারা নাকি বাধা দেওয়া হয়েছে। এই বাটপা ডেস্টিনির ফ্লোর 10 তলা, তারপরে সাহারা সেন্টার, মাহতাব সেন্টার, আলিস সেন্টার, এগুলা তোরা ফ্রি ব্যবহার করার সুযোগ পাস নাই। তারপরে ডেস্টিনির যে নেটওয়ার্ক, 45 লাখের নেটওয়ার্ক থেকে 1-1.5 লাখ লোককে সিআইডি তৈরি করা, ওই যে জয়েনিং করার, এগুলো তারা করস নাই। জনবল ব্যবহারের সুযোগ পাস নাই। ডেস্টিনির জনবল ব্যবহার করলি, ডেস্টিনির সম্পদ ব্যবহার করলি, ডেস্টিনির জনবলের কাছ থেকে টাকা টোকা তুললি, এরপরেও কয় পর্যাপ্ত সময় এবং পর্যাপ্ত সুযোগ নাকি পায় নাই, এদের নাকি বাধাগ্রস্ত করা হয়েছে। বাটপার দেখছেন কত বড় বাটপার। তো
বর্তমান মালিক পক্ষের শীর্ষ কর্মকর্তা যারা আছেন, এবার আপনারাই বিবেচনা করেন এই শহীদের সাথে আপনাদের ঐক্য করা দরকার আছে কিনা, বা এই বাটপার যে পর্যায়ে আছে সে আসলে আপনাদের সাথে এসে অ্যাডজাস্ট হতে পারবে কিনা, আপনারাই এবার বিবেচনা করেন। তবে হ্যাঁ, সিরাজুম মনির ইজ বেটার দেন ইঞ্জিন শহীদ। ওনাকে হয়তো বা আপনারা আপনাদের ফরম্যাটে পেতে পারেন। আর ওই যে ছাগলের স, ওইটা তো আউট অফ সিলেবাস। ছাগলের স হাসান আউট অফ সিলেবাস, ওরা নিয়ে আলোচনা করারই কিছু নাই। আর আমি যা দেখতেছি এই শৈশব সে হবে হলো বলির পাঠা। রফিকুল আমিন সাহেব উনি তো প্রফেশনাল, হোসেন সাহেব উনি তো প্রফেশনাল, বা বাকি যারা সবাই তো প্রফেশনাল। দেখবেন ওনারা সবাই বের হয়ে একসাথে ব্যবসা শুরু করে দিবে, আর মাঝখান দিয়ে ডলা যাবে হলো ওই যে ইঞ্জিন শহীদের উপর দিয়া। তো এটা আমি আপনি যেরকম বুঝতেছি, এটা শহীদ বুঝতেছে। আর এই কারণেই সে এখন পাগলা কুত্তা হয়ে গেছে। মানে চৈত মাসের গরু হারাইলে যেরকম হয়, চৈত মাসে গরু হারাইছে, এখন পাগলা কুত্তা হয়ে এখন ওই যে ওই আশরাফুল আমিন ওনার নাম ধরে ধরে নেগেটিভ কথা বলতেছে, রাজীব মিত্রের নাম ধরে নেগেটিভ কথা বলতেছে, ডাইরেক্টরদের নাম ধরে নেগেটিভ কথা বলতেছে, সিরাজুম মনির হাসান তাদেরও দেখতে পারতেছে না। মানে সবাই এখন সে নেগেটিভ বলতেছে। হেই খালি ভালো, আর হের সাথে 8-10টা ব্যক্তি খালি ভালো, বা বাকি সব খারাপ। পাগলা কুত্তা হয়ে গেছে কেন এখন বুঝতে পারছেন? এই হলো তার অবস্থা। যাজ্ঞা, চলেন আমরা সর্বশেষ পয়েন্টে চলে যাই, সংগঠনের উদ্দেশ্যে বক্তব্য এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য। সংগঠনের উদ্দেশ্যে বলবো যে দেখেন, গত এক যুগে যে 6টি সংগঠন আপনারা শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, আপনাদের অর্থের বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান আজকে এত দূর এসেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মালিক পক্ষের সাথে আপনারা ঘাউরামি করে তো আপনাদের আর্থিক স্বীকৃতি আদায় করতে পারবেন না। মালিক পক্ষের গলায় পাড়া দিয়ে তো আপনারা এই অর্থের স্বীকৃতি আদায় করতে পারবেন না। আপনাদের এই অর্থের স্বীকৃতি বা এই আর্থিক স্বীকৃতি আদায় করতে হবে মালিক পক্ষের সাথে আন্তরিকতা দিয়া, ভালোবাসা দিয়া, আনুগত্য দিয়া, পারস্পরিক শ্রদ্ধা বোধ দিয়া, সৌহার্দ্যপূর্ণ আচরণ দিয়া। তো আপনারা কি এইসব মালিক পক্ষের সাথে করতেছেন? তাহলে কেমনে আশা করেন যে আপনারা ভাব নিয়ে বসে থাকবেন, 10 বছর 15 বছর লেগেছিলাম বিচি ফুলে বসে থাকবেন, আর মালিক পক্ষ আপনাদের এই অর্থের স্বীকৃতি দিবে? আমি যতদূর জানি, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র, আমি যতদূর জানি জনাব আলহাজ মোহাম্মদ হোসেন সহ মালিক পক্ষের সিংহভাগ ব্যক্তি এই D2K অ্যাসোসিয়েটসের দায় বা এই কোশেয়ারের দায় নেবেন না। তাহলে আপনারা কিভাবে আশা করেন যে ওনাদের সকলকে আন্তরিকতার সাথে ম্যানেজ করতে না পারলে আপনাদের এই আর্থিক স্বীকৃতি আপনারা পাবেন? কিভাবে আশা করেন? আমি বারবার বলতেছি, আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বারবার বলতেছি, এখনো সময় আছে। আপনারা মালিক পক্ষের সাথে লিয়াজো করেন। ওই এক রফিকুল আমিনের লুঙ্গি ধরে বসে থাকেন না। ওনার সাথে লিয়াজো করতেছেন, ভালো করেন। পাশাপাশি আলহাজ মোহাম্মদ হোসেন এবং বিদেশে যারা আছেন, জনাব গফরানুল হক, জনাব সাইদুর রহমান, জনাব মেজবাউদ্দিন স্বপন, ওনাদের সাথে লিয়াজো করেন। এর বাইরে ঢাকায় যারা আছেন, শীর্ষ কর্মকর্তা যারা আছেন, এখন বৈষম্য বিরোধী কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ এই ফরম্যাটে যারা কাজ করছেন, এই কর্মসূচি যারা ঘোষণা করেছেন, সেই শেয়ার হোল্ডার সহ যারা আছেন, জনাব আশরাফুল আমিন আছেন, তারপর জনাব SM কামরুজ্জামান আছেন, জনাব মনিরুজ্জামান মনির ডিআরও যিনি আছেন, এই যে এই সকল ব্যক্তিদের সাথে আপনারা সমন্বয় করেন। PhD ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের সাথে সমন্বয় করেন, সকলের সাথে সমন্বয় করেন। সবার কাছে আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে আপনাদের এই অর্থের স্বীকৃতিটা আদায় করে নেন। আর নয়তো আপনাদের জিন্দিগিতে এই অর্থের স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে আপনারা পাবেন না। পাইলে পেতে পারেন D2K অ্যাসোসিয়েটস এর মালিকানা। তো D2K অ্যাসোসিয়েটস তো হচ্ছে একটা বোয়াল মাছ। বোয়াল মাছের মাথা দেখা যায় অনেক বড়, কিন্তু ভিতরে কিছু নাই, খালি। তো D2K অ্যাসোসিয়েটস এর মালিকানা নিয়ে বসে বসে আঙ্গুল চষেন। টাকা কেন দিছিলেন? ডেস্টিনির মালিকানার জন্য হয়তো দিছিলেন। তো এই মালিক পক্ষের সাথে ভাব দেখাইয়া, তাদের সাথে আন্তরিকতা না দেখাইয়া আপনারা এই স্বীকৃতি আদায় করতে পারবেন? পারলে করেন। যাই হোক, শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ দিলাম, মানা না মানা সেটা আপনাদের ব্যাপার। আর বিনিয়োগকারী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা একটা প্রোফাইল পিকচার আমরা ফেসবুকে আমরা সকলেই ব্যবহার করছি। আপনারা যারা ডেস্টিনির মুক্তি চান এবং আপনারা যারা ডেস্টিনির সকল সমস্যার সমাধান হয়ে যাক এটা চান, আমি বলবো দয়া করে আপনারা সেই প্রোফাইলটা ব্যবহার করেন। এতে করে কি হবে? একটা নীরব আন্দোলন তৈরি হবে। যেমন ছাত্র জনতার আন্দোলনে আমরা সবাই লাল প্রোফাইল দিয়েছিলাম বিধায় সারা দেশে একটা জোয়ার উঠেছিল।
একটা নীরব আন্দোলন তৈরি হওয়ার ফলেই কিন্তু আজকের এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। ঠিক একই রকম আমরা যদি প্রোফাইল পিকচারটাকে ব্যবহার করি, তাহলে সারা দেশে একটা নীরব আন্দোলন তৈরি হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যক্তির কাছে মেসেজ যাবে যে একটা বিরাট জনগোষ্ঠী তারা এই সংকট থেকে মুক্তি চায়। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আপনাদের ফেসবুকে এই প্রোফাইল পিকচারটি ব্যবহার করুন প্রতিষ্ঠানের স্বার্থে। তো আজকে এই পর্যন্তই। সামনে আরও বেশ কিছু কর্মসূচি হবে, সেই কর্মসূচিগুলোর ইভালুয়েশন অবশ্যই আমরা করব। নেক্সট ডে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।